হ্যালো স্টুডেন্টস, জিকে টেক বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে থেকে তোমাদের জন্য নতুন একটি জিকে সিরিজ শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের ক্লাস নাম্বার 1। তো অঙ্গনওয়াড়ি পরীক্ষার্থী বোনেরা, তোমরা নিশ্চয়ই জানো তোমাদের পরীক্ষার সিলেবাসটি। না জেনে থাকলে একবার দেখে নাও। দেখো, স্থানীয় ভাষায় রচনা লিখন, এখান থেকে তোমাদের 15 নম্বরের প্রশ্ন থাকবে, অর্থাৎ 15 নম্বরের একটি রচনা তোমাদের লিখতে হবে। এরপরে আছে পাটিগণিত। পাটিগণিত থেকে তোমাদের 20 নম্বরের প্রশ্ন থাকবে। ইংরেজি থেকে তোমাদের 20 নম্বরের প্রশ্ন থাকবে। পুষ্টি, জনস্বাস্থ্য, নারীর সামাজিক অবস্থান, এখান থেকেও তোমাদের 15 নম্বরের প্রশ্ন থাকবে। এবং সাধারণ জ্ঞান, এখান থেকে তোমাদের 20 নম্বরের প্রশ্ন থাকবে। তো সব মিলিয়ে মোট তোমাদের 90 নম্বরের পরীক্ষা হবে এবং 10 নম্বরের তোমাদের মৌখিক পরীক্ষা হবে পরবর্তীকালে। তো দেখো, তোমাদের এই পার্টটি, অর্থাৎ এই পুষ্টি, জনস্বাস্থ্য, নারীর সামাজিক অবস্থান এবং সাধারণ জ্ঞান, যার মধ্যে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, কম্পিউটার, খেলাধুলা, বাংলা, স্ট্যাটিক জিকে ইত্যাদি বিষয়গুলি রয়েছে। তো এগুলি সম্পূর্ণ কভার করে দেব তোমাদের। তো তোমরা জিকে টেক বাংলার সঙ্গে থাকো এবং নিয়মিত ক্লাস করতে থাকো। জিকে থেকে একটা ভালো নাম্বার তুলতে চাইলে আমাদের প্রত্যেকটি ভিডিও ক্লাসে তোমরা দেখতে থাকো। তোমরা হয়তো দেখে থাকবে বিগত যে সমস্ত জেলার পরীক্ষা হয়ে গেল, সেখানে আমাদের চ্যানেল থেকে প্রায় 85 থেকে 90% প্রশ্নই কমন এসেছে। তো তোমাদের ক্ষেত্রেও আমি চেষ্টা করব আমাদের বেস্ট ক্লাসগুলি আনতে। ওকে, তো পড়াশোনা তোমরা খুব মন দিয়ে করতে থাকো। তো চলো আজকের ক্লাসটি শুরু করি। তো আজকের প্রথম প্রশ্ন কি আছে দেখো, 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সাক্ষরতার হার কত শতাংশ? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, 74.4%। ভারতের সাক্ষরতার হার, এটি 2011 সালের আদমশুমারি অনুযায়ী বা জনগণনা অনুযায়ী এটি তথ্য। তো এর সঙ্গে মনে রাখবে, পুরুষদের সাক্ষরতার হার 82.14%, মহিলাদের সাক্ষরতার হার হলো 65.46%। এর সঙ্গে মনে রেখো, সাক্ষরতার হার সর্বোচ্চ রয়েছে ভারতবর্ষের মধ্যে কেরালা রাজ্যে এবং সর্বনিম্ন সাক্ষরতার হার হলো বিহার রাজ্যে। পরের প্রশ্ন, চড়ক কার রাজদরবারে চিকিৎসক ছিলেন? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, সম্রাট কনিষ্কের রাজদরবারের একজন বিখ্যাত চিকিৎসক ছিলেন এই চড়ক। এক্সট্রা ডিটেলস দেখো, চড়ক ছিলেন আয়ুর্বেদের প্রধান অবদানকারীদের মধ্যে অন্যতম একজন। তিনি চড়ক সংহিতা নামক বইটি রচনা করেছেন। তো তোমাদের অনেক সময় প্রশ্ন দেয় এই চড়ক সংহিতা কার লেখা। মনে রাখবে, এই চড়ক সংহিতা চড়কের লেখা, যিনি সম্রাট কনিষ্কের রাজদরবারের একজন বিখ্যাত চিকিৎসক ছিলেন। পরের প্রশ্ন, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? তো ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। তো দেখো, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হলো 1। তো অপশন বি সঠিক উত্তর। দেখো, হাইড্রোজেনের একটি মাত্র ইলেকট্রন থাকে, এই কারণে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হলো 1। মনে রাখবে, এই হাইড্রোজেন হলো সবচেয়ে হালকা মৌল। এর সঙ্গে মনে রেখো, হাইড্রোজেনের 3টি আইসোটোপ রয়েছে। এগুলি কি কি? প্রোটিয়াম, ডয়টেরিয়াম এবং টিট্রিয়াম। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে আর্থিক জরুরি অবস্থার উল্লেখ আছে? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, 360 নম্বর ধারায় আর্থিক জরুরি অবস্থার উল্লেখ আছে। মনে রাখবে, ভারতীয় সংবিধানে 3 ধরনের জরুরি অবস্থার উল্লেখ আছে। এগুলি কি কি? জাতীয় জরুরি অবস্থা, যেটি 352 নম্বর ধারায় উল্লেখিত, রাষ্ট্রপতি শাসন 356 নম্বর ধারায় যেটি উল্লেখিত, এবং আর্থিক জরুরি অবস্থা, যেটি 360 নম্বর ধারায় উল্লেখিত। পরের প্রশ্ন, নিম্নোক্ত কোনটি তাপের কুপরিবাহক? তামা, রূপা, লোহা নাকি কাঠ? তো তাপের কুপরিবাহক কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, কাঠ হলো তাপের কুপরিবাহক। দেখো, তরলের মধ্যে পারদ হলো তাপের সর্বোৎকৃষ্ট পরিবাহক এবং রূপা হলো বিদ্যুতের সর্বোৎকৃষ্ট পরিবাহক। এগুলি মনে রাখবে ডিটেলসগুলি। পরের প্রশ্ন, গুপ্ত কবি কাকে বলা হয়? মুকুন্দরাম চক্রবর্তী, ঈশ্বরচন্দ্র গুপ্ত, মহেন্দ্র গুপ্ত নাকি রাম বসু? গুপ্ত কবি কাকে বলা হয়? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, ঈশ্বরচন্দ্র গুপ্তকে, কবি ঈশ্বরচন্দ্র গুপ্তকে গুপ্ত কবি বলা হয়। দেখো, ঈশ্বরচন্দ্র গুপ্তকে যুগসন্ধির কবিও বলা হয়। ইনি হলেন 19বিংশ শতাব্দীর একজন বাঙালি কবি, সাহিত্যিক এবং সাংবাদিক। এছাড়াও দেখো, ইনি সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদকও ছিলেন। পরের প্রশ্ন,
ভারতের কোন রাজ্যের দীর্ঘতম উপকূল রেখা রয়েছে? তো এটিও তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং প্রত্যেকটি প্রশ্নই ইম্পর্টেন্ট, তোমরা খুব মন দিয়ে দেখতে থাকো। দেখো, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, গুজরাট। গুজরাট রাজ্যের দীর্ঘতম উপকূল রেখা রয়েছে। এক্সট্রা ডিটেলস দেখো, ভারতের উপকূল রেখা প্রসারিত হয়েছে মোট 9টি রাজ্য এবং 4টি কেন্দ্রশাসিত অঞ্চলে। তো এই রাজ্যগুলি কি কি আমার বলার সঙ্গে সঙ্গে তোমরা নোট করো। 9টি রাজ্য হলো গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং পশ্চিমবঙ্গ। এবং এই 4টি কেন্দ্রশাসিত অঞ্চল কি কি? কেন্দ্রশাসিত অঞ্চলগুলি হলো পুদুচেরি, লাক্ষাদ্বীপ, দমন ও দিউ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। মনে রাখবে, সর্বাধিক উপকূল রেখার দিক থেকে প্রথম স্থানে রয়েছে গুজরাট এবং দ্বিতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ এবং তৃতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। পরের প্রশ্ন, মহেশ ভূপতি কোন খেলার সঙ্গে যুক্ত? তো দেখো, এই ধরনের খেলাধুলা বা স্পোর্টস রিলেটেড প্রশ্ন কিন্তু তোমাদের থাকে, যেমন কে কোন খেলার সঙ্গে যুক্ত বা বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত কাপ বা কোন খেলায় কতজন প্লেয়ার থাকে ইত্যাদি, এই ধরনের প্রশ্ন থাকে। তো খুবই গুরুত্বপূর্ণ টপিক এটি তোমাদের জন্য। তো দেখো, এই প্রশ্নটির সঠিক উত্তর কি হবে? এর সঠিক উত্তরটি হয়ে যাবে লন টেনিস। মহেশ ভূপতি লন টেনিস খেলার সঙ্গে যুক্ত। দেখো, এক্সট্রা ডিটেলস দেখো, এই খেলার সঙ্গে যুক্ত কাপগুলি দেখে নাও তোমরা। ডেভিস কাপ, হপম্যান কাপ, উইম্বলটন কাপ, গ্র্যান্ড স্ল্যাম কাপ এবং অস্ট্রেলিয়ান কাপ। পরের প্রশ্ন, মানুষের রক্তে অক্সিজেনের বাহক কে? তো মানুষের রক্তে অক্সিজেনের বাহক হলো লোহিত রক্তকণিকা। অপশন এ সঠিক উত্তর। দেখো, মানুষের লোহিত রক্তকণিকায় উপস্থিত হিমোগ্লোবিন হলো এমন একটি রঞ্জক যা ফুসফুস থেকে শরীরের সমস্ত অংশে অক্সিজেন পরিবহন করে। লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন একটি প্রোটিন হিসাবে থাকে যা অক্সিজেন বহন করে। পরের প্রশ্ন, সৌরজগতের সবচেয়ে বড় প্রাকৃতিক উপগ্রহ কোনটি? তো সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি? আগে বলো। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ হলো বৃহস্পতি গ্রহ, আমরা সবাই জানি। তো এখানে তোমাদের সৌরজগতের সবচেয়ে প্রাকৃতিক উপগ্রহ কোনটি জানতে চেয়েছে। তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, গ্যানিমেড। গ্যানিমেড হলো সবচেয়ে বড় প্রাকৃতিক উপগ্রহ। দেখো, গ্যানিমেড কার উপগ্রহ? গ্যানিমেড হলো বৃহস্পতি গ্রহের উপগ্রহ। গ্যানিমেডের আকার মনে রাখবে বুধ গ্রহের থেকেও বড়। এবং আরো মনে রেখো, শনির বৃহত্তম প্রাকৃতিক উপগ্রহ টাইটান হলো সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম প্রাকৃতিক উপগ্রহ। পরের প্রশ্ন, সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? দেখো, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, এম এস স্বামীনাথনকে সবুজ বিপ্লবের জনক বলা হয়। দেখো, এম এস স্বামীনাথন ছিলেন একজন ভারতীয় কৃষিবিদ, কৃষিবিজ্ঞানী, উদ্ভিদ জিনতত্ত্ববিদ এবং একজন বিশ্বব্যাপী সবুজ বিপ্লবের নেতা। নরম্যান বোরলগকে বিশ্বের সবুজ বিপ্লবের জনক বলা হয়। মনে রাখবে, এই এম এস স্বামীনাথনকে ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয় এবং এই নরম্যান বোরলগকে বিশ্বের সবুজ বিপ্লবের জনক বলা হয়। এবং ভার্গিস কুরিয়ানকে মনে রাখবে শ্বেত বিপ্লবের জনক বলা হয়। পরের প্রশ্ন দেখো, ইকতাদারি ব্যবস্থা প্রচলন করেন কে? ইকতাদারি ব্যবস্থা এটি প্রচলন করেছিলেন ইলতুৎমিশ। তো অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। দেখো, ইলতুৎমিশ ছিলেন দাস বংশের একজন শাসক। ইনি ছিলেন দিল্লির দাস শাসকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ শাসক। দাস বংশের প্রতিষ্ঠাতা হলেন কুতুবউদ্দিন আইবক। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন অনুঘটক দুধকে দইতে রূপান্তরিত করে? তো দুধকে দইতে রূপান্তরিত করে ল্যাকটোজ। তো অপশন এ সঠিক উত্তর। দেখো, ল্যাকটিক অ্যাসিড, ব্যাকটেরিয়া এবং কেসিন এর মধ্যে রাসায়নিক বিক্রিয়ার কারণে দই তৈরি হয়। দুধের মধ্যে থাকে, মনে রাখবে, ল্যাকটিক অ্যাসিড। এই প্রশ্নটি তোমাদের বারবার পড়ে যে দুধের মধ্যে কোন অ্যাসিড থাকে। দুধের মধ্যে থাকে ল্যাকটিক অ্যাসিড এবং দইয়ের মধ্যে থাকে ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া। পরের প্রশ্ন, ভারতের প্রথম মহিলা আইপিএস কে ছিলেন? তো ভারতের প্রথম মহিলা আইপিএস ছিলেন কিরণ বেদী। অপশন এ সঠিক উত্তর। দেখো, কিরণ বেদী একজন অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার।
ভারতীয় রাজনীতিবিদ, সমাজকর্মী এবং প্রাক্তন টেনিস খেলোয়াড়। তিনি প্রথম ভারতীয় আইপিএস অফিসার হিসাবে 1975 সালে তার পরিষেবা শুরু করেছিলেন। মনে রেখো। পরের প্রশ্ন, চাপচারকুট উৎসবটি কোন রাজ্যে পালিত হয়? তো এটিও একটি তোমাদের জন্য ফেভারিট টপিক। কোন উৎসব কোন রাজ্যে পালিত হয়, এই ধরনের প্রশ্ন তোমাদের আসে। তো দেখো, চাপচারকুট উৎসবটি পালিত হয় মিজোরাম রাজ্যে। অপশন বি সঠিক উত্তর। দেখো, চাপচারকুট ভারতের মিজোরাম রাজ্যের একটি উৎসব। এটি এই রাজ্যের সবচেয়ে বড় উৎসব। এটি প্রতি বছর মার্চ মাসে পালিত হয়। এর সঙ্গে তোমরা মনে রাখবে, হরিয়ানার একটি বিখ্যাত উৎসব হলো বৈশাখী উৎসব। বৈশাখী উৎসবটি এই হরিয়ানা এবং পাঞ্জাব রাজ্যের প্রধান একটি উৎসব। এবং ছত্তিশগড় রাজ্যের একটি প্রধান উৎসবের নাম মনে রাখবে মাঘী পূর্ণিমা। এবং রাজস্থানের একটি উৎসবের নাম মনে রেখো তিজ উৎসব। পরের প্রশ্ন দেখে নাও, ইন্টারনেটের মাধ্যমে একটি কম্পিউটার থেকে অন্য একটি কম্পিউটারে তথ্য স্থানান্তরকে কি বলা হয়? কম্পিউটার বিষয়ক প্রশ্ন। তো দেখো, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, ডাউনলোডিং বলা হয়। মনে রাখবে, ইন্টারনেটের মাধ্যমে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ফাইল স্থানান্তর করার প্রক্রিয়াকে ডাউনলোড বলা হয়। এবং ইন্টারনেটের মাধ্যমেই এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ফাইল আপলোড করার পদ্ধতিকে আপলোডিং বলা হয়। পরের প্রশ্ন, সূর্য থেকে পৃথিবীতে শক্তি সঞ্চালিত হয় নিম্নলিখিত কোন পদ্ধতির মাধ্যমে? পরিবহন, পরিচলন, বিকিরণ নাকি বিচ্ছুরণ? কোন পদ্ধতির মাধ্যমে? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, বিকিরণ পদ্ধতিতে। পরের প্রশ্ন দেখো, আয়োডিনের অভাবে নিম্নলিখিত কোন রোগটি হয়ে থাকে? তো আয়োডিনের অভাবে হয় গলগণ্ড রোগটি। অপশন সি সঠিক উত্তর। দেখো, মানব শরীরে আয়োডিনের অভাব দেখা দিলে থাইরয়েড গ্রন্থি ফুলে গিয়ে গলগণ্ড রোগের সৃষ্টি করে। মনে রাখবে, এই গলগণ্ড রোগের অপর নাম হলো ঘ্যাগ রোগ। পরের প্রশ্ন, সগৌলির সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? তো সঠিক উত্তর অপশন এ, ইংরেজ কোম্পানি এবং নেপাল দেশের মধ্যে সগৌলির সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। মনে রাখবে, সগৌলির চুক্তি নেপাল এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। পরের প্রশ্ন, হরিপ্রসাদ চৌরাশিয়া, পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়া কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? তো কে কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত, এই টপিকটিও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এখান থেকেও তোমাদের প্রশ্ন আসে। তো কোনটি সঠিক উত্তর হবে? ভিডিও সেশনটি তোমাদের যদি ভালো লাগে একটি লাইক করে দাও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও তোমরা অবশ্যই। তো দেখো, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, বাঁশি। বাঁশি বাদ্যযন্ত্রের সঙ্গে পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়া যুক্ত। মনে রাখবে, পণ্ডিত রবিশঙ্কর সেতার বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত। আমজাদ আলী খান ইনি শরৎ বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত। এবং কল্যাণ কৃষ্ণ ইনি বীণা বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত। পরের প্রশ্ন, তানসেনের প্রকৃত নাম কি? রামতনু পাণ্ডে, মীর বক্সি, বলবন নাকি বীরবল? কোনটি তানসেনের প্রকৃত নাম? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, রামতনু পাণ্ডে হলো তানসেনের প্রকৃত নাম। দেখো, হিন্দুস্তান সঙ্গীতের বা হিন্দুস্তান উচ্চাঙ্গ সঙ্গীতের মূল স্রষ্টা হলেন এই তানসেন বা মিয়া তানসেন। মনে রাখবে, মুঘল সম্রাট আকবরের রাজদরবারের বা রাজসভার নবরত্নদের মধ্যে তানসেন ছিলেন অন্যতম। পরের প্রশ্ন, চিপকো আন্দোলন নিম্নলিখিত কোনটির সঙ্গে জড়িত? তো দেখো, চিপকো আন্দোলন জড়িত গাছের সঙ্গে। তো অপশন বি সঠিক উত্তর। দেখো, চিপকো আন্দোলন হলো 1973 সালের অহিংস আন্দোলন, যার লক্ষ্য ছিল উদ্ভিদ সুরক্ষা এবং উদ্ভিদ সংরক্ষণ। তো উদ্ভিদের সঙ্গে যুক্ত বা গাছের সঙ্গে যুক্ত। এছাড়াও দেখো, এই আন্দোলনের একজন বিশিষ্ট নেতা ছিলেন সুন্দরলাল বহুগুণা। পরের প্রশ্ন দেখে নাও, সচিন তেন্ডুলকর তার 100তম সেঞ্চুরিটি কোথায় করেছিলেন? অস্ট্রেলিয়ায়, বাংলাদেশে, শ্রীলঙ্কা নাকি পাকিস্তানে? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, বাংলাদেশে। দেখো, 2012 সালের 16ই মার্চ আন্তর্জাতিক ক্রিকেটে সচিন তেন্ডুলকর বাংলাদেশের শের ই বাংলা স্টেডিয়ামে তার 100তম সেঞ্চুরিটি করেছিলেন। পরের প্রশ্ন, ভারতের পশ্চিমতম বিন্দু কোনটি? তো ভারতের পশ্চিমতম বিন্দু হলো গাহির মাথা বা গহির মাথা। অপশন সি সঠিক উত্তর। ভারতের পূর্বতম বিন্দু কোনটি? পূর্বতম বিন্দু হলো কিবিথু। মনে রাখবে, পশ্চিমতম বিন্দু গাহির মাথা, দক্ষিণতম বিন্দু
ইন্দিরা পয়েন্ট এবং ভারতের উত্তরতম বিন্দু হলো ইন্দিরা কল। পরের প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন দেখে নাও, কার স্মৃতির উদ্দেশ্যে কুতুব মিনারটি তৈরি হয়? তো কুতুব মিনার তৈরি হয়েছিল কুতুবউদ্দিন বখতিয়ার কাকির স্মৃতির উদ্দেশ্যে। অপশন ডি সঠিক উত্তর। দেখো, কুতুব মিনারের নির্মাণ কার্য শুরু করেছিলেন কুতুবউদ্দিন আইবক, মনে রাখবে এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং শেষ করেছিলেন ইলতুৎমিশ। তো আজকের ভিডিও এখানেই শেষ হলো। ভিডিওটি তোমাদের যদি হেল্পফুল বলে মনে হয় একটি লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আগামী দিনে আরও একটি নতুন ক্লাস নিয়ে চলে আসছি। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।